গণমাধ্যম জগতের এই সমস্ত বিষয়ে আলোকপাত করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার, এটা আমরা পিআইবি বাদে অন্য অন্য জায়গা থেকে এখনো দেখছি না বা আমরাও উদ্যোগ নিতে পারি নাই। আমি আপনারা যে আলোচনাগুলি করেছেন আমি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার একটা দীর্ঘ যাত্রা আছে এবং আমি এই কথাগুলি পরিচিত, আমার কাছে অনেক পরিচিত। ছাত্র জীবন থেকে আমার বন্ধু বান্ধবী, আমাদের রাজনৈতিক সহকর্মী, নানানভাবে আমরা এগুলি শুনতে 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 বড় হয়েছি। তবে বেশিরভাগ আলোচনাগুলি সবসময় ছিল কিন্তু এক ধরনের প্রতিক্রিয়াধর্মী আলোচনা। আমি আজকের আলোচনা তো সে ধরনের একটা সমাজে যে পরিস্থিতি চলছে তার একটা প্রতিক্রিয়া। হ্যাঁ, অবশ্যই বিষয়ের কারণে এটা কেবলমাত্রই জেন্ডারের মধ্যে সীমাবদ্ধ আছে। আমার মনে হয় আমি আপনাদেরকে বিবেচনা করতে বলবো এই সমস্যার উৎসটা কিন্তু কেবলমাত্রই একজন নারী বা পুরুষের সেন্স অফ প্রপোর্শনের মধ্যে নাই, শুধু জেন্ডার ইস্যুতে। বরঞ্চ আপনি যদি সাধারণভাবে আমরা চিন্তা করি, আমাদের সমাজের সমষ্টিগত মনোজগতের মধ্যেই এমন কিছু মৌলিক ঘাটতি এখনো রয়ে গিয়েছে যা রাষ্ট্র এবং সমাজকে যারা নেতৃত্ব দিয়ে এসেছেন, দিচ্ছেন এবং দিবেন, আমরা এখনো ঠিক সেই মূল্যবোধগুলির অর্জন করতে পারিনি সমষ্টিগতভাবে। বরঞ্চ যদি সেটা করা যায় তাহলে তার অংশ হিসাবে এই জেন্ডার সংবেদনশীলতায় স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু অর্জন হবে। সামগ্রিকভাবে সেই মূল্যবোধ যদি সমাজকে আমরা দিতে না পারি, অথবা সমাজ যদি গ্রহণ না করে, অথবা এই প্রক্রিয়াটা যদি আমরা শুরু করতে না পারি, চলমান না রাখতে পারি, তাহলে বিচ্ছিন্নভাবে এটা আমরা যদি আশা করি, আমার মনে হয় সেটা একটা উইশফুল থিঙ্কিং হবে। এটা জাস্ট আমি চাই আর কি, আমার একটা ভালো ইচ্ছা। উইশফুলের বাংলাটা কি জানো একটা? হ্যাঁ, হ্যাঁ, কি যেন একটা চমৎকার শব্দ আছে না, আরেকটা কি যেন শব্দ ভুলে গেছি আমি। তো কেবলই এটা একটা উইশফুল হবে আর কি। তা আমি বিশ্বাস করি যে আপনারা শুধুমাত্রই আপনাদের ক্ষোভ এবং ইচ্ছা ব্যক্ত করার জন্যই কথাগুলি বলেননি, আপনারা বলেছেন সমাধান করার জন্যই। তো প্রথমে আমাদের উই মাস্ট কাম টু দি সেম পেজ, যে আমরা যাহা যাহা বলছি এবং ভালো বলি মন্দ বলি, আমি লক্ষ্য নিয়ে বলি অথবা লক্ষ্যহীনভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকি, যাই করি না কেন, উদ্দেশ্য হচ্ছে আমি একটা কাঙ্ক্ষিত জায়গায় যেতে চাই। সেই কাঙ্ক্ষিত জায়গাটায় যেতে গেলে পরে আমাকে অনিবার্য শর্ত হিসাবে আমাদের সমাজে সমষ্টিগতভাবে একটা মূল্যবোধ তৈরি করতে হবে। অবশ্যই এই কাজটা প্রধানত রাজনীতিবিদদের এবং এটা খুবই দুঃখজনক যে আমাদের দেশে দীর্ঘদিন রাজনৈতিক প্রক্রিয়া এই কাজটি করছে অথবা করছে না, তা দেখার জন্য কোনো সঠিক জবাবদিহি প্রক্রিয়া আমরা তৈরি করতে পারিনি। আমাদের দেশের জন্ম অর্ধ শতাব্দীর বেশি, বহুবার নির্বাচন হয়েছে, কোন নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে খুব হাতে গোনা, বেশিরভাগ নির্বাচনই সাজানো নাটক ছিল। জনগণের ম্যান্ডেটকে ব্যবহার করা হয়েছে টুলস হিসাবে, ইনস্ট্রুমেন্ট হিসাবে। তো ফলে জবাবদিহিতার জায়গাটা কিন্তু যারা এই কাজটা করবেন, জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে যারা দাবি করেন যে হ্যাঁ আমি এই রাষ্ট্র এবং সমাজ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত, তিনি এই কাজটা করছেন কিনা বা তিনি তার এই দাবিটা যৌক্তিক কিনা। আমাদের রাষ্ট্রে এবং সমাজে যেহেতু আমরা সেই জবাবদিহিতার প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে পারিনি, তারই যে সমস্ত সিমটম, না পারার যে সিমটম, তার একটা সিমটম হচ্ছে কিন্তু এই সেন্সেশনের ঘাটতি। আমি জানি আপনারা সবাই এই বিষয়ে সচেতন আছেন, তারপরেও আমি এটাকে পুনরুচ্চারণ করছি। আপনাদের সেই বোঝার জায়গাটাকে আরেকটু আমি ধারালো করতে চাই, কারণ আলোচনাগুলি হতে হবে সমাধানমুখী, আলোচনাগুলি হতে হবে কনস্ট্রাকটিভ, এটা কেবলই কোনো রিয়াক্টিভ না। তো পিআইবিকে, প্ল্যান ইন্টারন্যাশনালকে এবং এর সঙ্গে জড়িত জাগো ফাউন্ডেশন সহ যে যেখানে আছেন, আমি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি অনুরোধ করব যে গণমাধ্যম যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে সারাক্ষণই জনগণের সঙ্গে কমিউনিকেট করার কাজটা করেন,
রাজনীতিবিদরা জনগণের কাছ থেকে সমর্থন আদায় করা, জনগণকে সেবা দেওয়ার জন্য কাজ করেন। গণমাধ্যম সব ধরনের সংবাদকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেন। ফলে এই দুটো জায়গার মধ্যে একটা সিমিলারিটি আছে। অন্য কোনো জায়গায় কিন্তু এত বেশি সারাক্ষণ গণসংযোগ নিয়ে চিন্তা করতে হয় না, কিন্তু রাজনীতিবিদকে এবং গণমাধ্যমকে সারাক্ষণ এই কাজ করতে হয়। রাজনীতিবিদকে করতে হয় তার মহৎ ইচ্ছা উদ্ধার করার জন্য তাকে রাষ্ট্রে যেতে হবে, তার মহৎ যে স্বপ্ন কল্পনা, সেই কারণে তাকে রাষ্ট্র ক্ষমতা যেতেই হবে। অতএব তাকে তো জনগণের কাছে যাওয়ার চেষ্টা অবিরাম চালিয়ে যেতে হবে। আর গণমাধ্যমের এটাই যেহেতু পেশা, এটাই যেহেতু তার রুটি রুজি, এটাই যেহেতু তার সব, ফলে পত্রিকা মালিক থেকে শুরু করে একজন পেশাদার সাংবাদিক অথবা একজন ভাসমান সাংবাদিক, সকলেই কিন্তু সারাক্ষণ কে কত বেশি ক্লাউড তৈরি করতে পারছেন, সেটা সত্য বলে হোক মিথ্যা বলে হোক, এটা কিন্তু তার একটা স্বয়ংক্রিয়ভাবে তার মধ্যে কিন্তু কাজ করে। কিন্তু এই দুইটা ক্ষেত্রেই যদি আমরা জবাবদিহিতার সংস্কৃতিকে একটা প্রতিষ্ঠানের মধ্যে আবদ্ধ করতে পারতাম, তাহলে কিন্তু এই দুইটি স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা একটা গুণগত পরিবর্তন আনতে পারতাম। ফলে আমার আপনাদের প্রতি এটা থাকলো যে যতটুকু সম্ভব বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে সমাজে আপনারা সচেতনতা তৈরি করার জন্য করছেন, অ্যাওয়ারনেস তৈরি করতে চাচ্ছেন, করেন, খুবই ভালো কথা, এটার মধ্যে কোনো সংঘর্ষ নাই। কিন্তু মাথায় রাখতে হবে যে মৌলিকভাবে এই দুইটি প্রক্রিয়ার মধ্যে যদি আমরা একটা চলমান পেশাদারিত্বকে ধারালো করার জন্য তার জবাবদিহিতার জায়গাটাকে যদি প্রাতিষ্ঠানিকীকরণ করতে না পারি, তাহলে কিন্তু এটা স্থবির থাকবে। এবং সেরকমভাবে যদি আমরা সমাজ এবং রাষ্ট্রের সমষ্টিগত মূল্যবোধের জায়গাটা অর্জন করতে পারি, তখন বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তার মধ্যে কিন্তু এ ধরনের ভুল সংস্কৃতি কেউ চর্চা করতে পারবেন না, বা করলে সেটা অপরাধের আওতার মধ্যে আসবে, আইনের আওতায় আসবে, বিধিবিধানের আওতায় আসবে। কারণ গোটা সমাজ তো তখন একটা আমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাবে। ফলে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে যে এটার মধ্যে যাবে সে কিন্তু তখন অপরাধী হিসাবে চিহ্নিত হবে। এবং আইনের কথা বাদই দিলাম, তো নর্মসের বাইরে পড়ে যাবে। একটা ফ্যামিলির মধ্যেই দেখা যাবে তখন তাকে একটা স্পেশাল মেম্বার হিসেবে গণ্য করা হবে, রেগুলার মেম্বার হিসেবে তাকে দেখা হবে না, বিবেচনা করা হবে না, তাকে এক ধরনের করুণা নিয়েই চলতে হবে। তাও ঠিক আছে, ওর একটু সমস্যা আছে, তোকে আমরা একটু বিশেষভাবে বিবেচনা করছি। অতএব আমাদের মূল এই কাজগুলি, এই ধরনের বিভিন্ন পকেটে যে আপনাদের তৎপরতা, মুভমেন্ট, এগুলিকে বহাল রাখার পাশাপাশি আমাদের গোটা সমাজে রাজনৈতিক এবং বিশেষ করে গণমাধ্যম, এই দুই জায়গাতে জবাবদিহিতার সংস্কৃতিকে শক্তিশালী করার কাজটা আমাদেরকে খুব দ্রুত করতে হবে। আমি একজন রাজনৈতিক কর্মী এবং আমি এই পথের একজন যাত্রী যেহেতু, ফলে আমার এ ব্যাপারে অভিজ্ঞতা আছে। আমি এখানকার সমস্যাটা বুঝি কম বেশি। এবং এটা যেমন সত্য যে রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া তো এটার সমাধান হবে না, আবার এটাও সত্য যে আমরা এখনো আমাদের দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে এখনো কাঙ্ক্ষিত সেই ধরনের একটি প্রাতিষ্ঠানিক জায়গাতে আনতে পারিনি। না পারার ফলেই আমাদের দেশের গণমাধ্যমও এই ধরনের অসুস্থ রাজনীতির দ্বারা সংক্রামিত হয়ে এখানে গণমাধ্যমেরও নানান রকম একটা বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। খুবই ভালো লক্ষণ যে আমাদের সরকার, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার আগেই আমরা স্বাধীন গণমাধ্যমের কথা বলেছি। এবং আমরা মনেই করি যে গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকার যে সংস্কৃতি, এটা কিন্তু বহাল রাখা যায় না। এবং সে কারণে যত বেশি স্বাধীন এবং প্রাতিষ্ঠানিকভাবে দক্ষ গণমাধ্যম থাকবে, যার কাজই হবে ক্ষমতাকে প্রশ্ন করা, যার কাজই হবে ক্ষমতাবানদেরকে প্রশ্নবিদ্ধ করা, এবং এই প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর দেওয়ার মধ্য দিয়েই কিন্তু একটা জবাবদিহিতার সংস্কৃতি চলমান থাকবে, বহমান থাকবে, এবং যার চূড়ান্ত ফলাফলটা কিন্তু পাবে সমাজ এবং রাষ্ট্র এবং মানুষ। এই প্রক্রিয়াটাকে সচল করার জন্যই আমাদের আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন গণমাধ্যম। এটা খুবই সত্য যে রাজনৈতিক প্রক্রিয়া এবং গণমাধ্যম প্রতিষ্ঠানগুলির সঙ্গে বা জগতে যারা জড়িত, তাদের মধ্যে জবাবদিহিতার বাইরে থাকার একটা প্রবণতা আছে। রাজনীতিবিদদের মধ্যে যেমন একটা মেগালোমানিয়া সাইকোলজি কাজ করে,
তেমনি দেখা গিয়েছে গণমাধ্যমেরও একটি অংশের মধ্যে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকার একটা, এবং এটাকে আড়াল করার জন্য কেউ কেউ বলতে চান আমাদের জবাবদিহিতা হচ্ছে পাঠকের কাছে, আমাদের জবাবদিহিতা হচ্ছে ইউটিউবের দর্শকের কাছে। এরকম একটা বিমূর্ত জবাবদিহিতা আদায়কারী কর্তৃপক্ষ তো হতে পারে না, কোনো কর্তৃপক্ষ তো বিমূর্ত হতে পারে না। জবাবদিহিতা তার কাছেই থাকবে যার একটা মূর্তমান একটা অস্তিত্ব থাকতে হবে, যে জবাবদিহিতা আদায় করার সক্ষমতা থাকতে হবে, তা নাহলে তাকে জবাবদিহিতার কর্তৃপক্ষ বলা যায় না। অতএব বুঝে অথবা না বুঝে যারা এভাবে বিমূর্ত জবাবদিহিতার কর্তৃত্বের কথা বলেন, তারা হয় ভুল করেন অথবা তাদের মধ্যে অন্য চিন্তা কাজ করে। আমি মনে করি এই সমস্যার সমাধানটি হচ্ছে যে আমাদের সমাজে অন্যান্য সকল প্রক্রিয়ার আগে রাজনৈতিক প্রক্রিয়া এবং গণমাধ্যম জগতের মধ্যে জবাবদিহিতার সংস্কৃতিকে প্রতিষ্ঠা করা এবং তাকে প্রাতিষ্ঠানিকীকরণ করা। আমরা এই কাজটি যদি করতে পারি, তার একটি অংশ হিসাবে আমরা স্বয়ংক্রিয়ভাবেই জেন্ডার সংবেদনশীলতা পেয়ে যাব। সবাইকে ধন্যবাদ। একটা দুটো নিতে পারি আমি, একটা দুটো। লাঞ্চের সময় হয়ে গেছে এবং না, লাঞ্চের জন্য না, আমার একটু দ্রুত না, আমি একটু যোগ করছি, আমি জাস্ট এমনি একটু 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 পরিবেশটা হালকা করছি। আমি একটা দুইটা প্রশ্ন নিব, না নিলে মনে হবে যে আমি একটা প্রচলিত অর্থের খুব ক্ষমতাবান মন্ত্রী, খুব ব্যস্ত, দৌড়াদৌড়ি করতেছে, ইন্টারাকশনটা হবে না। সো দুইটা প্রশ্ন করবেন, একজন নারী সাংবাদিক করবেন, একজন পুরুষ সাংবাদিক করবেন। আপনি আগে করেন। আমি প্রশ্নটা করেছিলাম আর কি কিছুক্ষণ আগে, যে এই যে যারা মজুর সাংবাদিকের নামে হচ্ছে ঘুরে বেড়াচ্ছেন এবং এই যে আমি প্রশ্নটা পেয়েছি, বলছি উত্তর। আরেকজন নারী বলবেন, কে বলবেন? কেউ বলবেন, প্রশ্ন করবেন নারী? ওকে, রাইট, কোনো প্রশ্ন নাই। একজন নারী সাংবাদিক করেন না, ওই 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 তুমি তুমি বলেছ, আমি তুমি করে বলছি তোমাকে। হ্যাঁ, এই লোক ও বলছিল কি যেন একটা প্রশ্ন করেছিল। হ্যাঁ, তোমার প্রশ্নটা আরেকবার কি বলো? ও, শিক্ষাগত যোগ্যতা। হ্যাঁ, পেয়েছি পেয়েছি, মনে পড়েছে। আমি এই দুটো প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি একটু আগে যে কথা বললাম, ওই যে জাগো ফাউন্ডেশন থেকে নাকি জাগো, সরি, স্টার নিউজ থেকে যে মোবাইল জার্নালিজম, মোবাইলের মো আর জার্নালিজমের জো, এটাকে একটা সংক্ষেপে ব্যঙ্গ বিদ্রুপ করে অনেকে মোজো সাংবাদিকতা বলে। বাস্তবতা হচ্ছে যে যার হাতে ডিভাইস সেই তো এখন সাংবাদিক, এবং অন্য ভাষায় যদি আমরা বলি সিটিজেন জার্নালিজম চলছে এখন। কোনো প্রতিষ্ঠান লাগে না, কোনো হাউস লাগে না, কোনো জ্ঞান লাগে না, কোনো শিক্ষা লাগে না, কাণ্ডজ্ঞান অথবা তার নিজের যে সমস্ত সুস্থ অথবা অসুস্থ বুদ্ধি বিবেচনা, আর হলো একটা স্মার্টফোন, দ্যাট ইজ এনাফ। কারণ এই ফোনের মধ্যে অনেক ক্ষমতা রয়ে গিয়েছে। এটা একটা সভ্যতার জন্য নতুন চ্যালেঞ্জ। আমি এই কথাটার, এই প্রশ্নটার উত্তর সরাসরি আমি দিতে পারবো না, কারণ এই চ্যালেঞ্জের সমাধান গোটা সভ্যতা এখন পর্যন্ত করতে পারেনি। যখন কেউ দেখে যে হোয়াইট হাউসের টেবিলের উপরে উঠে বারাক ওবামা নাচানাচি করছেন, তখন আমাদের মতো এশিয়া আফ্রিকার সাধারণ অনেক মোবাইল ফোন ব্যবহারকারীর পক্ষে কিন্তু এটা সত্য না মিথ্যা বলা মুশকিল। এবং এই ধরনের কন্টেন্টের সত্য মিথ্যা প্রমাণ হওয়ার আগেই কিন্তু অনেক ধরনের বিশৃঙ্খলাও তৈরি হয়ে যেতে পারে। এটা কিন্তু অসম্ভব কিছু না। আমাদের প্রাতিষ্ঠানিকভাবে যে সমস্ত গণমাধ্যম হাউস আছে, দেখা গিয়েছে তার চেয়ে অনেক ক্রিয়েটিভ ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের যে ছোট্ট রুমটা, বেডরুমটা অথবা তার যে স্টুডিওটা, এটার ক্ষমতা অনেক বেশি, অনেক ক্লাউড সে ধারণ করে। কয়েকদিন আগেই নাইজেরিয়া কোথায় দেখলাম আফ্রিকার এক ছেলে, সে খুবই অনেক কোটি 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 তার ফলোয়ার, এবং তার পিছনে সমস্ত বিজ্ঞাপনটা তারা ঘুরে বেড়াচ্ছে। এটা একটা নতুন জগৎ। আমি বরঞ্চ অনুরোধ করব, এই সমস্ত বিষয়ে এই মুহূর্তেই আমরা যদি একটু সুনির্দিষ্ট সমাধান চাই তা পাবো না। তবে এটা ঠিক যে আমি আগেই যেটা বললাম, যে এই বিষয়গুলিকে যদি একটা প্রাতিষ্ঠানিক নজরদারির মধ্যে রাখতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা একটা সুস্থ সমাধান বের করতে পারবো। এবং এই সমস্যাটা কেবলমাত্র বাংলাদেশের না, এটা একটা গ্লোবাল চ্যালেঞ্জ। শিক্ষাগত প্রশ্নের যে কথাটা উঠেছে, এটা কতটা সঠিক কতটা বেঠিক, এটা পুরোটাই আমরা সাংবাদিক নেতৃত্বের উপরে ছেড়ে দিয়েছি। গতকালকেও সংবাদপত্র মালিক সমিতির সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠক ছিল, আপনারা নিশ্চয়ই গণমাধ্যমে দেখেছেন। আগামী কিছুদিনের মধ্যে সম্পাদকদের সঙ্গে বৈঠক হবে, টেলিভিশন মালিকদের সঙ্গে বৈঠক হবে।
আমরা গণমাধ্যম জগতের সকল অংশীদারদের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠকে বসছি, তাদের মতামত নিচ্ছি এবং তাদের কাছ থেকেই প্রাথমিক সমাধানের প্রস্তাবটা আমরা গ্রহণ করতে চাই। কারণ তার আগেই যদি তথ্যমন্ত্রী কথা বলে বা তথ্য মন্ত্রণালয় কথা বলে, তাহলে এটা একটা মনে হবে যে আরোপিত কোনো সিদ্ধান্ত, কোনো কর্তৃত্ব প্রদর্শন করা হচ্ছে। যে কারণে আমরা নতুন সরকার হিসাবে সংশ্লিষ্ট গণমাধ্যমের অংশীদারদের কাছ থেকে এই সমস্ত সমস্যাগুলির সমাধানের প্রস্তাবের জন্য অপেক্ষা করছি।